আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। এটা একটু খুলে আবার লাগান মাইক্রোফোনটা। আসসালামু আলাইকুম, কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, সো আমরা কি শুরু করব? আমাদের ক্লাসটা। আমাদের আজকে 18তম বাংলা ব্যাকরণের ক্লাস। ইতিমধ্যে আমাদের 17টা ক্লাস শেষ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, তো আজকে আমরা সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যদিও এর আগে আমরা সমাসের আরও একটা ক্লাস করেছি। তো আজকে আসলে আমাদের ক্লাসটা স্মার্ট বোর্ডে হবে না। আমি আসলে রংপুরে আছি, তো রংপুরে ক্লাস নিতে আসছি। চাইলে তোমাদের ক্লাসটা হয়তো নাও নিতে পারতাম, বাট গ্যাপ হয়ে যাবে অনেক। এজন্য আমরা হোয়াইট বোর্ডে, এখানে আসলে খুব ভালো লাইটিং ইয়েও না, তো রংপুর থেকে ক্লাস নিচ্ছি। এই জন্য আশা করি তোমাদের প্রবলেম হবে না। আমরা সব কিছু লিখে বুঝে আজকে আমরা সমাসের যে পর্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। কে আমাকে একটু জানিয়ে দাও, প্রথম ক্লাসে আমরা কি সমাস পড়েছি? আমি যতদূর মনে করি দ্বন্দ্ব, কর্মধারয়, এরপর আমরা পড়েছি দ্বিগু সমাস। তো আমাকে একটু কনফার্ম যদি জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কতটুকু পর্যন্ত আমরা আগের ক্লাসে পড়েছি। ওকে, সো যাই হোক, চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। কি সমাস? তৎপুরুষ সমাস। ওকে, সো খাতায় লিখো তৎপুরুষ সমাস। আচ্ছা, ঠিক আছে। রংপুর কোথায় আছেন? রংপুর এখন আছি বন্দি পাঠশালাতে। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দ্বন্দ্ব কর্মধারয় পড়েছি। আচ্ছা, দ্বিগু সমাস তাহলে পড়ি নাই। তো আজকে আমরা পড়বো। আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ, দেখা করা যাবে। আমি আজকেও আসি, কালকেও আসি। তো খেয়াল করে দেখো। আচ্ছা, দ্বিগু হয়নি তো? ওকে, ঠিক আছে। দ্বিগু না হইলে আমরা দ্বিগু পড়বো আজকে। চলো আমরা তাহলে একটু আলোচনা করি তৎপুরুষ সমাস নিয়ে। আসো, খুব গুরুত্বপূর্ণ। হয়তো কোনো কমেন্ট করবে না, ব্যাপারটা ভালো করে বুঝো, কাজে লাগবে। আচ্ছা, সাধারণ কর্মধারয় সমাস বাকি, তাহলে পড়াই দিব, সমস্যা নাই। এখন তৎপুরুষ সমাসটা হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত। এটা বুঝতে হলে তোমাকে আগে বিভক্তিগুলো মনে রাখতে হবে। যেমন প্রথমাই শূন্য বিভক্তি। যেহেতু প্রথমাই শূন্য বিভক্তি, কাজে আমরা প্রথমা বিভক্তি যেটা, এটা বাদ, মানে প্রথমা বিভক্তি এটা বাদ দিলাম। ওকে, ফাইন। এইবার আসো, দ্বিতীয় বিভক্তি কি? কে, রে। ওকে, তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। ওকে, আচ্ছা। এরপর দেখো চতুর্থ বিভক্তি কি? আবার কে, আবার রে। ওকে, এরপর দেখো পঞ্চমী বিভক্তি কি? হতে, থেকে, চে। আগে বিভক্তিগুলো একটু ভালো করে বুঝো। ষষ্ঠী বিভক্তি কি? র, এর। সপ্তমী বিভক্তি কি? অন্তস্থ অ, তে। ওকে, ফাইন। এখন শুনো, একটা গুরুত্বপূর্ণ, আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে বিভক্তিগুলো, এগুলো জেনে রাখলে তোমার তৎপুরুষ সমাসটা শেখা সহজ হবে। কিভাবে সহজ হবে আমি তোমাকে একটু বলি। ধরো আমি বললাম বইকে পড়া। ওকে, এই বইকে পড়া এখান থেকে কি দাঁড়ায় বলো তো? বই পড়া। ফাইন। এখন দেখো ভাইয়া, একটু মনোযোগ দাও। এই যে এখানে কে বিভক্তি লোপ পাইছে না? মনে রাখবা, ব্যাস বাক্য থেকে যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায়, ওটা দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি লোপ পেলে তৃতীয় তৎপুরুষ। চতুর্থ বিভক্তি কে রে লোপ পায় না, মনে রাখবা, সাধারণত জন্য নিমিত্তে লোপ পায়। জন্য নিমিত্তে। তাহলে হতে থেকে চেয়ে লোপ পেলে সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। এটা হচ্ছে সহজ কথা। এখন তোমরা আমাকে বলো তো, বই পড়া এটা কোন সমাস? সর্বশেষ আরেকটা বলো তো, বিলাত থেকে ফেরত। আচ্ছা, বলো তো, বিলাত থেকে ফেরত ইজ ইকুয়াল বিলাত ফেরত। বিলাত ফেরত। এইবার বলো, বিলাত ফেরত এটা কোন সমাস? দেখি এই দুটো সমাস একটু উত্তর করো। কমন সেন্স দিয়ে বলো তো, উত্তর করো তো কি হবে। আচ্ছা, পাঞ্জাবিটা খুব সুন্দর স্যার, পাঞ্জাবিটা সেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হিসাম বলেছে। হিসাম, আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি তুমি আমাকে একটা পাঞ্জাবি গিফট করছো। বুঝছো? এই যে আমি তোমার পাঞ্জাবি পরেই দেখছি যে আমি ঈদের নামাজ পড়তে গেছি। বুঝছো? তুমি চাইলে সেই ইচ্ছা পূরণ করতে পারো। গুড গুড। দেখো, হ্যাঁ, বই পড়া এটা কোন সমাস? দেখো এখানে কে বিভক্তি লোপ পাইছে, তার মানে এটা বই পড়া, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোন সমাস বলো তো? দ্বিতীয়া। আচ্ছা, এরপর দেখো বিলাত ফেরত, এটা কি হবে বলো তো? পঞ্চমী, কারণ এখানে থেকে লোপ পাইছে। ঠিক আছে, এখানে কি লোপ পাইছে? থেকে লোপ পাইছে। ফাইন।
এখন ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, এবার একটা উত্তর করো। ধরো গুড, এখন কথাটা এই জায়গাতে, এইটা বললে তো কাজ শেষ হয়ে যেত। কিন্তু ভাইয়া বলো তো, তোমার পরীক্ষাতে কি বিলাত থেকে ফেরত এটা দিবে নাকি বিলাত ফেরত এটা দিবে? ভালো করে বুঝো। আচ্ছা বলো তো, আমি বললাম বইকে পড়া, বইকে পড়া, বই পড়া। এবার বলো পরীক্ষাতে কোন অংশ দিবে? বইকে পড়া দিবে নাকি বই পড়া দিবে? বলো, বইকে পড়া এটা দিবে নাকি বই পড়া? বলো তো কোনটা দিবে? বলো কোনটা দিবে? অবশ্যই পরীক্ষাতে দিবে এটা। এখন এইটা দেখে তুমি কিভাবে বুঝবা যে এখানে কে বিভক্তি লোপ পাইছে? দেখো, যদি এই অংশ যদি আমার পরীক্ষাতে দিত তাহলে আমি বুঝতে পারতাম যে এখানে কে লোপ পাইছে। কিন্তু ভাই পরীক্ষাতে এই অংশ দিবে না, দিবে এই অংশ। আচ্ছা এখন কোন স্টুডেন্ট যদি বলে না ভাই আমি বলবো বই থেকে পড়া, কি বলবো? আমি বললাম বই থেকে পড়া ইজুকাল বই পড়া। এখন তার হিসাবে তো বই পড়া এটা তখন ওই যে পঞ্চমী তৎপুরুষ সমাস। কাজে আসলে আমরা যেভাবে সমাস নির্ণয় করেছি, আমরা যেভাবে সমাস পড়েছি ওভাবে পড়া হয় না, ওভাবে পড়া হয় না। আচ্ছা ধরো আমি তোমাকে যদি বলি, দেখো তুমি এমনি তুমি তোমার কমন সেন্স দিয়ে চিন্তা করো তো। ধরো আমি তোমাকে বললাম রাজপুত্র। এখন দেখো রাজপুত্র এটা কোন সমাস? এবার তুমি ভেবা চাকা খেয়ে যাবা, হাই আল্লাহ এখানে কি লোপ পাইছে, আমি তো কিছুই বুঝি নাই। কিন্তু যখনই আমি বলবো রাজার পুত্র ইজুকাল রাজপুত্র, এবার তুমি বুঝবা যে ভাইয়া এখানে রাজার থেকে র বিভক্তি লোপ পাইছে, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তার মানে এটা ষষ্ঠী তত্ত্ব সমাস। কাজে ভাই আমরা এতদিন ধরে ব্যাস বাক্য থেকে সমাস শিখছি, কিন্তু আমাদেরকে সমাস শিখতে হবে কি দিয়ে বলো তো? সমস্ত পদ দিয়ে। কি দিয়ে? সমস্ত পদ। তাহলে এইবার আমার সাথে সাথে বলো, ব্যাস বাক্য দিয়ে আমরা সমাস শিখবো না, আমরা সমাস শিখবো কি দিয়ে? সমস্ত পদ দিয়ে। আমরা সমাস শিখবো কি দিয়ে? সমস্ত পদ দিয়ে। কাজে আমরা সমস্ত পদ, এই রাজপুত্র দেখে আমাদেরকে সমাস আইডেন্টিফাই করতে হবে, রাজার পুত্র দেখে না। কারণ পরীক্ষাতে রাজার পুত্র কখনোই দিবে না, দিবে রাজপুত্র। কাজে বুঝতে হবে যে কোন জায়গা থেকে আমাদেরকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এখন আমি তোমাদেরকে যদি এভাবে যদি বলে যাই কে লোপ পাইলে দ্বিতীয়া, দ্বারা দিয়ে লোপ পাইলে দ্বিতীয়া, জননিমিত্তে লোপ পাইলে চতুর্থী, তোমরা বুঝবাই না। আমি চাইলে 10 মিনিটে তৎপুরুষ সমাস শেষ করে দিতে পারি, কোনো ব্যাপার না, তুমি টেরই পাবা না। তুমি তো মনে করবা আরে ভাই জোস সিস্টেম তো হতে থেকে চেয়ে লোপ পাইছে, কিন্তু ভাই লোপ পাইছে কি পাইছে এটা তো তুমি দেখবা না, এটা তুমি দেখবা না। কাজে ওই সিস্টেমে সমাস শিখবো না। যদি ওই সিস্টেম যদি সমাসই যদি তোমাদেরকে শিখাইতাম তাহলে তোমাদের সমাস প্রথম ক্লাসে শেষ করে দিতাম, সমাসের জন্য 2-3টা ক্লাস লাগাইতাম না। তোমরা তো মনে করো যে আল্লাহ তোমরা মনে যে মানে টাকা দিয়ে ভর্তি হয়েছে ভাই, প্রথমে বিভক্তি শূন্য শূন্য সরেও অমানিত, মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে সরেও থাকে, ওই হিসাবে বলাই শূন্য, মানে কোনো বিভক্তি না থাকলে সেটা শূন্য, শূন্য বিভক্তি বলি আর কি। এখন আমরা আসলে সমাজটা যে জায়গাতে আসলে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি তোমাকে যে পয়েন্টটা বুঝাতে চাই ওই পয়েন্টটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। এখন চলো তাহলে আমরা একটু সমস্ত পদ দিয়ে সমাস আইডেন্টিফাই করি, সমস্ত পদ দিয়ে সমাস আইডেন্টিফাই করি। চলো খাতায় লিখো দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্রুত খাতায় লিখো। কি লিখবা? লিখো যে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দ্বিতীয় তৎপুরুষ সমাস বুঝার আগে কি দ্বিতীয় বিভক্তি কি? কে রে। তাহলে যে সমাসের ব্যাস বাক্য থেকে কে রে এই দুটো লোপ পায় সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন শোনো, দ্বিতীয় তৎপুরুষ সমাসের আরো একটা নাম আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। কি বলতো? কর্ম তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসের আরো একটা নাম আছে, সেটা কি বলতো? কর্ম তৎপুরুষ সমাস। আচ্ছা এখন দেখো, আজকের ক্লাস করলে মানে তোমার মাথা পুরো এলোমেলো হয়ে যাবে যে এত মানে জিনিসটা কত কঠিন, কিন্তু আজকে অনেক সহজ লাগবে। দেখো এখন কর্ম বের করতে পারো। সাধারণত বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি কর্ম পাবা। বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবা? কর্ম পাবা। এই সমাসের পরপদ যেটা থাকে, এই পরপদকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে পূর্বপদ উত্তর পাবা। আর যদি পরপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পূর্বপদ উত্তর পাও, দ্যাটস ইট, ওটাই কর্ম তৎপুরুষ বা দ্বিতীয় তৎপুরুষ। যেমন দেখো বই পড়া, এখন তুমি পড়াকে প্রশ্ন করো কি পড়া? বই পড়া, শেষ। দেখো শুরুতে কর্ম, তার মানে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখো আমি বললাম হ্রদ দেখা, এখন তুমি প্রশ্ন করো কি দেখা? হ্রদ দেখা। দেখো আমি বললাম ছেলে ভুলানো, ছেলে ভুলানো, এবার তুমি প্রশ্ন করো কি কাকে ভুলানো? ছেলেকে ভুলানো। কাকে ভুলানো? ছেলেকে ভুলানো, তার মানে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোন সমাস বলো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখো আম কুড়ানো, আম কুড়ানো, তাহলে এবার তুমি প্রশ্ন করো কি কুড়ানো? আম কুড়ানো। মানে সোজা কথা ভাই,
পূর্বপদে একটা কর্ম থাকে, কর্ম তো জানোই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, আর পরপদে একটা কাজ থাকে, ওই কাজটাকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, এটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। কোন সমাস? বুঝছো? এইবার আচ্ছা, একটা ছেলে প্রশ্ন করেছে, শরীফুল ইসলাম, যে ভাই আপনি টেকনিকের মাধ্যমে আপনি সমস্ত পদ থেকে সমাস চিহ্নিত করা শেখাচ্ছেন, ভাইয়া এমন কোন কি টেকনিক আছে সমস্ত পদ দেখে সকল প্রকার ব্যাস বাক্য বের করা সম্ভব? বোকা ছেলে, ও আসলে একটা বোকা। এটা কোনো কথা হইলো? তুই তো ভাই সমস্ত পদ চিনলে তো এমনিতেই পারবি। আচ্ছা বলো তো, এগুলোর ব্যাস বাক্য কি হবে? ওই যে দ্বিতীয় বিভক্তি লাগাই দাও, বইকে পড়া, রথকে দেখা, ছেলেকে বুলানো, আমকে কুড়ানো। সমস্ত পদ পারলে তো তুমি যদি আইডেন্টিফাই করো এটা রূপক কর্মধারী সমাস, তাহলে মাঝখানে রূপ লাগাই দিবা, দ্বিতীয় তৎপুরুষ সমাস, মাঝখানে দ্বিতীয় বিভক্তি যুক্ত করে দিবা, শেষ। এটা কোনো প্রশ্ন হইলো? বুঝছো? এইবার বলো বুঝছো কিনা। এবার তুমি ব্যাস বাক্য করো, কে যুক্ত করে দাও, এই যে কে অথবা রে, আমকে কুড়ানো, ছেলেকে ভুলানো, বইকে দেখা, রথকে দেখা, শেষ। এইবার বলো বুঝছো কিনা। বলো তো পয়েন্টটা কি ক্লিয়ার? বলো এই পয়েন্টটা ক্লিয়ার কিনা, দ্রুত বলো এই পয়েন্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, জি ক্লিয়ার। একটু রেসপন্স করতে হবে, বুঝছি, ফাইন। শুধু কি তাই? শুধু এতটুকু না, আসো আরো কিছু কৌশল তোমাদেরকে একটু দেখাই। মনে রাখবা, পরপদে যদি এই শব্দগুলো থাকে, পরপদে কি থাকে? এই শব্দগুলো থাকে। কোন শব্দগুলো? এই শব্দগুলো যদি থাকে, পণ্য, প্রাপ্ত, গত, অতীত, একদম চোখ বন্ধ করে ওইটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। পণ্য, প্রাপ্ত, গত, অতীত থাকলে চোখ বন্ধ করে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখো, বিপদাপন্ন, শেষে কি আছে? পণ্য আছে। আমি লিখলাম সংকটাপন্ন, শেষে কি আছে? পণ্য আছে। দেখো আমি লিখলাম অবসর প্রাপ্ত, শেষে কি আছে? প্রাপ্ত আছে। আমি লিখলাম যে দ্বন্দ্বপ্রাপ্ত, তাহলে শেষে কি আছে? প্রাপ্ত আছে, তৃতীয় তৎপুরুষ সমাস। দেখো আমি যদি বলি ব্যক্তিগত, শেষে কি আছে? গত আছে। এবং আরো অনেক হতে পারে। আমি লিখলাম হস্তগত, কুক্ষিগত, পরলোকগত। অতীত যদি থাকে, যেমন কল্পনাতীত, শেষে কি আছে? অতীত আছে। যেমন হতে পারে যে আশাতীত, শেষে কি আছে? অতীত আছে, শেষ। এখন ব্যাস বাক্য তুমি নিজেই করতে পারবা, জাস্ট মাঝখানে কে যুক্ত করে দাও, বিপদকে আপন্ন, সংকটকে আপন্ন, অবসরকে প্রাপ্ত, দ্বন্দ্বকে প্রাপ্ত, ব্যক্তিকে গত, হস্তকে গত, কল্পনাকে অতীত, আশাকে অতীত। সবগুলোর দুইটা পদের মাঝখানে কে যুক্ত করে দিলে ব্যাস বাক্য হয়ে যাবে। এইবার বলো এই পয়েন্টটা ক্লিয়ার কিনা। জাস্ট এই শব্দগুলো থাকলে, পণ্য, প্রাপ্ত, গত, অতীত, এই শব্দগুলো থাকলে সেগুলো কি বলতো? সেগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। কনসেপ্টটা কি পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো ভাইয়া, বলো। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাব, দ্রুত বলো তো ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, শিহাব ক্লিয়ার, একটু রেসপন্স করতে হবে। ক্লিয়ার কিনা? ওকে, বুঝছি বুঝছি বুঝছি, গুড। আজকে কোথায় ক্লাস হচ্ছে? হ্যাঁ, আজকে ক্লাস হচ্ছে রংপুরের। দেখো চাইলে তোমাদের ক্লাস কিন্তু নাও নিতে পারতাম। এই যে মানে রোজা থাইকে অলরেডি এটা আমার মানে 4র্থ ক্লাস চলতেছে, 4 নাম্বার ক্লাস চলতেছে, বুঝতে পারতেছো? আমি এখানে আসলে তো তোমাদের ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই, মানে ক্লাস নিতাম, বোর্ড নাই, কিছু নাই। আসার সময় তোমাদের এই যে মাইক্রোফোন, তারপর স্ট্যান্ড ঢাকা থেকে নিয়ে আসছি, যাতে করে তোমাদের ক্লাস নিতে পারি, বুঝতে পেরেছো? এরপর হচ্ছে সেই সকাল থেকে শুরু হয়েছে, এক ব্যাচ পড়াইছি, আরেক ব্যাচ পড়াইছি, এরপর আরেক ব্যাচ, এখন আরেক ব্যাচ, মানে 4 নাম্বার ব্যাচ তোমাদের পড়াচ্ছি, রোজা থেকে 4টা ক্লাস। চাইলে তোমাদের ক্লাস তো নাও নিতে পারতাম, ঠিক আছে? তাহলে কি পিডিএফ পাবো না? পিডিএফ তো দিচ্ছে, না দিলে, এখনো না দিলে দিবে। আগে কনসেপ্টগুলো বুঝো, তা আগে নোট করো। নোট তো করো না, গ্রুপে নোটই তোমাদের দেখি না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় কত ডিটেলস তোমাদেরকে পড়াচ্ছি দেখো। এরপর দেখো একটা সমাসই তোমাদেরকে 20 মিনিট ধরে পড়াচ্ছি, যা দ্বিতীয় তৎপুরুষ। এর বাইরে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, কনফার্ম। এরপর কোনো সমাসের শুরুতে যদি চির থাকে তাহলে কনফার্ম ওটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, একদম কোনো চিন্তা নাই, ওটা সোজা কথা, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। করি, বাট কোথায় পোস্ট করবো? বন্দি পাঠশালার গ্রুপে পোস্ট করবা। ভাই রাজশাহী আসবেন না? রাজশাহী কালকেও কল দিছে, কিন্তু আসলে সময় হচ্ছে না, যাব হয়তো ঈদের পর, হয়তো একবার যাব। আচ্ছা এইবার দেখো, যদি চির থাকে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখো চির হরিত, হরিত মানে কি? সবুজ। দেখো চির জীবন, ঠিক আছে? এরপর কি? চির ঋণী, হ্যাঁ, চির দিন।
মানে চির থাকলেই। এখন এগুলোর ব্যাসবাক্য কিভাবে করবা, যে চিরকে হরিৎ, চিরকে জীবন? না, মনে রাখবা যদি কোনো সমাসের শুরুতে চির থাকে ওটা দ্বিতীয় তৎপুরুষ। ব্যাসবাক্য করার ক্ষেত্রে কাল ব্যাপিয়া শব্দটি আনতে হবে, কাল ব্যাপিয়া। তাহলে চিরহরিৎ কি হবে বলতো? চির কাল ব্যাপিয়া হরিৎ কি হবে বলো? চিরকাল ব্যাপিয়া হরিৎ। চিরজীবন কি হবে? চিরকাল ব্যাপিয়া জীবন। এইবার এই দুটার ব্যাসবাক্য তোমরা করো তো, দেখি পারো কিনা। চিরঋণী চিরদিন বলো। হ্যান্ড রাইটিং খারাপ তাই দিবেন। আমার হ্যান্ড রাইটিং এর থেকে মানে খারাপ আর কারো আছে? দুনিয়ার সব পোলাপেন আমি পড়াইতেছি এই হাতের লেখা দিয়ে, আর হে নোট দিব, সে হাতের লেখা খারাপ। হ্যাঁ, চির সুখী চিরকাল ব্যাপিয়া সুখী। গুড, প্রীতি বলেছে। বলো এই দুটার ব্যাসবাক্য করো। চিরঋণী কি হবে আর চিরদিন কি হবে? তাহলে চিরঋণী চিরকাল ব্যাপিয়া ঋণী, চিরদিন চিরকাল ব্যাপিয়া দিন, শেষ। চিরজীবন চিরকাল ব্যাপিয়া জীবন, চির দুঃখী চিরকাল ব্যাপিয়া দুঃখী, ব্যাসবাক্য হয়ে গেল, শেষ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, গুড। এইবার চলো আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস শেষ। এবার বলো তো পৃথিবীর যত দ্বিতীয় তৎপুরুষ সমাস এর বাইরে থেকে কি আসার কি কোনো আশঙ্কা আছে? বলো। আমি যা যা বলছি এর বাইরে থেকে জাস্ট একটা জিনিস মনে রাখবা, পরপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পূর্বপদ পাওয়া যায়, শেষ। এরপর চলো আমরা একটু দেখি, লিখো তৃতীয় তৎপুরুষ সমাস। এবার লিখো তৃতীয় তৎপুরুষ সমাস। এখন তৃতীয় তৎপুরুষ সমাস কি? যেই সমাসের আগে তৃতীয় বিভক্তি কি দেখো, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। তার মানে ব্যাসবাক্য থেকে যদি এই তিনটা যদি লোপ পায়, এই তিনটা বিভক্তি, ভাই আপনার ক্লাস করে সমাস অনেক সহজ লাগছে, ক্লাসগুলো করলে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে তৃতীয় তৎপুরুষ সমাস, বুঝো এই তৃতীয় তৎপুরুষ সমাস, এটা আরেকটা নাম হচ্ছে করণ তৎপুরুষ সমাস। কি সমাস? করণ। এখন তোমরা তো করণ কারক বুঝো না, মানে অ্যাডমিশনে গেলে যখন কারক পড়বা তখন বুঝবা। মানে করণ মানে হচ্ছে যেটা দ্বারা মাধ্যম। তো এই সমাসের পূর্ব পদে একটা যন্ত্র থাকবে অথবা একটা মাধ্যম থাকবে। যে সমাসের পূর্ব পদে যন্ত্র অথবা মাধ্যম থাকে, দ্যাটস ইট, ওটাই করণ তৎপুরুষ সমাস বা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখো আমি বললাম যে ছুরিরাঘাত। এখন দেখো তো ছুরির আঘাত, তাহলে দেখো এই যে ছুরির আঘাত, এখানে দেখো তো আঘাত করার যন্ত্রটা কি বলতো? ছুরি। আঘাত করার যন্ত্রটা কি? ছুরি। তাহলে দেখো তো পূর্ব পদে যন্ত্র আছে না, বা আঘাত করার মাধ্যমটা কি? ছুরি। দেখো আমি লিখলাম জুতা পেটা, তাহলে দেখো তো এই যে পেটানোর মাধ্যমটা কি বলতো? জুতা। তাহলে পেটানোর যন্ত্রটা বা মাধ্যমটা পূর্বপদে আছে না? দেখো আমি লিখলাম আঙ্গুলি সংকেত, তাহলে দেখো তো এই সংকেত দেওয়ার মাধ্যমটা কি বা যন্ত্রটা কি? আঙ্গুল। দেখো আমি লিখলাম বিজ্ঞান সম্মত, তাহলে দেখো তো বিজ্ঞান সম্মত, এখানে সম্মত হওয়ার মাধ্যমটা কি? সেটা হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে সম্মত। তারপরে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। এখন ব্যাসবাক্য তুমি নিজেই করতে পারবা, সবগুলো শেষে দ্বারা যুক্ত করো। ছুরির দ্বারা আঘাত, জুতা দ্বারা পেটা, আঙুল দ্বারা বা আঙ্গুলি দ্বারা সংকেত, বিজ্ঞান দ্বারা সম্মত। এইবার বলো জিনিসটা ক্লিয়ার কিনা? বলো জিনিসটা ক্লিয়ার কিনা? দেখো তুমি সবগুলো, মানে এটা আমি বলতেছি এমন না, পৃথিবীর যত তৃতীয় তৎপুরুষ সমাস আছে সব এই স্ট্রাকচার ফলো করো, সব এই স্ট্রাকচার। দেখো আমি তোমাকে আগে সমস্ত পদ শেখাচ্ছি, কারণ তোমার পরীক্ষার আগে সমস্ত পদ দেখে তুমি যদি চিনো যে এটা তৃতীয় তৎপুরুষ সমাস, তাহলে তুমি তৃতীয় বিভক্তি লাগাই দাও। চতুর্থ তৎপুরুষ সমাস চিনলে চতুর্থ বিভক্তি লাগাই দাও, দ্যাটস ইট, কাজ শেষ। গুড, ক্লিয়ার, ফাইন, দারুণ। এছাড়াও আরো কিছু কৌশল তোমাদেরকে শিখাই দিই। যেমন যদি দেখো এই শব্দগুলো যদি থাকে, হ্যাঁ, মন দিয়ে গড়া, তাহলে গড়ার মাধ্যম কি? মন। শ্রম দ্বারা লব্ধ, তাহলে লব্ধ হওয়ার মাধ্যমটা কি? শ্রম। ঠিক আছে, ওকে, এক কথা অসাধারণ, গুড, ওকে, ঠিক আছে, ওকে। প্রীতি বলেছে সমাজ যে এত সহজে শেখা যায়, জানতাম না। দেখো আরো জিনিস তোমাকে শিখাই দিই। মনে করো এই শব্দগুলো যদি কোনো সমাসের সাথে পরপদ যদি থাকে, উনহীন শূন্য কম, উনহীন শূন্য কম, চোখ বন্ধ করে ওগুলো তৃতীয় তৎপুরুষ সমাস। উনহীন শূন্য কম, চোখ বন্ধ করে তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখো এখন, দেখো তো এখানে শেষে কি আছে? ওন আছে, মানে কম, ওন মানে কম। এখন দেখো আমি লিখলাম বিদ্যাহীন, তাহলে দেখো শেষে কি আছে? হীন আছে, তার মানে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। শূন্য যদি থাকে, যেমন খেয়াল করে দেখো জন শূন্য, তার মানে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। দেখো যদি বলি 5 কম, তাহলে দেখো এখানে শেষে কি আছে? কম আছে। তাহলে দেখো ওন, হীন, শূন্য, কম, পরপদ এগুলো থাকলেই তৃতীয় তৎপুরুষ সমাস।
কোন সমাস বলো তো? তৃতীয় তৎপুরুষ সমাস। ভাই আমি আপনার ভিডিও পোস্ট করলে অ্যাপ্রুভ হয় না কেন? তুমি কোন ভিডিও পোস্ট করো আল্লাহ জানে, তোমার ভিডিও তুমি কোন ভিডিও আমার পোস্ট করো। এইবার বলো তৃতীয় তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা বলো তো, বলো বলো দ্রুত। ক্লিয়ার, ওকে। শিয়াব বলেছে ক্লিয়ার। আমাকে একটু রেসপন্স করতে হবে যে ভাই ক্লিয়ার, ওকে আচ্ছা ফাইন। এইবার আশা করি মোটামুটি আমাদের এই পয়েন্টগুলো ক্লিয়ার। ওকে ওকে দারুণ। এবার চলো আমরা একটু লিখি চতুর্থী তৎপুরুষ সমাস। লিখো, এটা আরো জোস। চতুর্থী তৎপুরুষ সমাসটা আরো দারুণ। দেখো খাতায় লিখো চতুর্থী তৎপুরুষ সমাস। অনেকগুলো কৌশল তোমাদেরকে আমি চতুর্থী তৎপুরুষ সমাস জাস্ট দেখেই তুমি চেনার কৌশলটা শিখে দেবে। এখন সাধারণত চতুর্থী তৎপুরুষ সমাসে জন্য নিমিত্তে এই দুটো ব্যাস বাক্যে যুক্ত করতে হয়, ঠিক আছে? ওকে আমি সমাস পারতাম না, এখন পারতেছি। পারবা? ঠিক আছে। ও মাই গড ভাই, আপনার ক্লাস না করলে বুঝতামই না যে সমাস এত সহজ। আচ্ছা খেয়াল করো, এখন এই সমাসটার ক্ষেত্রে দেখবে অলমোস্ট সবগুলো মানে নির্মাণ বুঝায়। নির্মাণ মানে কি? মানে নির্মাণ তো ভাই নিজেরই যে হয় না, দেখবা মিস্ত্রি করে, কাঠ মিস্ত্রি, হ্যাঁ রাজমিস্ত্রি, এরকম এই সেন্স ক্রিয়েট করে। অনেকটা মিস্ত্রি কাজ করে এরকম, বা নির্মাণ বুঝায়। যেমন বাড়িঘর নির্মাণ করে, রান্নাঘর নির্মাণ করে, এরকম নির্মাণ বুঝায়। যেমন দেখো আমি লিখলাম বসত বাড়ি। আচ্ছা দেখো তো বসত বাড়ি কি নিজে নিজে হয়? দেখো এই যে মিস্ত্রি লাগে। মানে এটা কোনো টেকনিক না, মানে আমি তোমাকে মানে বুঝাচ্ছি। আরো অনেকগুলো কথা বলবো। দেখো আরো হতে পারে কি আরাম কেদারা। তো আরাম কেদারা, কেদারা মানে কি তোমরা জানো? কেদারা মানে চেয়ার। তাহলে আরাম কেদারা, এখন দেখো আরাম কেদারা তুমি নিজে নিজে বানাও না, মিস্ত্রি লাগে। দেখো রান্নাঘর, দেখো তুমি নিজে নিজে বানাও না, তৈরি করা লাগে, তাই না? মাল গুদাম, তো গুদাম মানুষ কি নিজে নিজে তৈরি করে না মিস্ত্রি লাগে? মিস্ত্রি লাগে, ঠিক আছে? বুঝতে পারতেছ? আচ্ছা আমি লিখলাম যে মাপ কাঠি। তাহলে মাপ কাঠি মানে মাপের জন্য যে কাঠি, কাঠি কি নিজে নিজে বানায় না মিস্ত্রি লাগে? মানে এগুলো সবগুলো অনেকটা নির্মাণ করা বোঝায়। সিম্পল জিনিস। দেখো জিনিসটা কিন্তু জোস। এখন তুমি দেখো, এখন তুমি ইয়ে করো, তুমি মাঝখানে দুইটা, সবগুলোর মাঝখানে তুমি জন্য লাগাও। যেমন এটা কি হবে? বসতের জন্য বা বসতের নির্মিত্তে বাড়ি, যে কোনো একটা বললেই হয়। আরামের জন্য বা আরামের নির্মিত্তে কেদারা, রান্নার জন্য কেদারা, মালের জন্য গুদাম, মাপের জন্য কাঠি। দেখছি আরো সোজা করে যদি বলি, একটু খেয়াল করে দেখো, আরো একটা কৌশল বলি। এ সমাসে পরপদ যেটা, এই পরপদ কেবল পূর্ব পদের জন্য তৈরি হয়। পরপদ কেবল পূর্বপদের জন্য কি হয়? তৈরি হয়। তাহলে এই সমাসে পরপদ কেবল পূর্বপদের জন্য তৈরি। যেমন দেখো বাড়ি কেবল বসতের জন্য, কেদারা কেবল আরামের জন্য, ঘর কেবল রান্নার জন্য, গুদাম কেবল মাল রাখার জন্য, কাঠি কেবল মাপের জন্য। শেষ। এবার বলছি চতুর্থী তৎপুরুষ সমাস। আর জীবনে ভুল করবা কিনা বলো তো? বলো। এই যে দেশপ্রেম, তাহলে প্রেম কিসের জন্য? দেশের জন্য। গুড। যেমন দেখো গুরু ভক্তি, গুরু ভক্তি, তাহলে ভক্তি কার জন্য? কেবল গুরুর জন্য। এখন ব্যাখ্যা করো গুরুর জন্য ভক্তি, বা গুরুকে ভক্তি দিলে এখানে সমস্যা নাই। পারবা বলো তো? স্যার দ্বিতীয় চতুর্থীর ভিতরে পার্থক্য কি? ওই যে বললাম না, দ্বিতীয় তৎপুরুষ সমাসে তো প্রথমে যেমন বাড়ি, তুমি কি প্রশ্ন করবা কি বাড়ি মানে উত্তর আছে না, কেমন বাড়ি দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়। কিন্তু ওখানে তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাও, ওখানে শুরু তো কর্ম থাকে, আর এখানে কর্ম থাকে না, এখানে পরপদ পূর্বপদের জন্য তৈরি হয়। বিয়ে পাগলা কি যদি? হ্যাঁ অবশ্যই। দেখো বিয়ে পাগলা, তাহলে দেখো তো এই যে পাগলা, পাগলা কিসের জন্য? কেবল পূর্বপদের জন্য। এই যে পরপদ কেবল পূর্বপদের জন্য, তাহলে পাগলা কিসের জন্য? কেবল বিয়ের জন্য। তাহলে ব্যাখ্যা করো বিয়ের জন্য পাগলা। ঠিক আছে, ওকে। জুই বলেছে অনেক সহজ লাগছে। বলো তো ক্লিয়ার কিনা? ফাইন, ক্লিয়ার। আচ্ছা এইবার ভাই এখন এর ব্যাস বাক্য কি? সবগুলোতে বললাম না জন্য লাগাই দাও। বসতের জন্য বাড়ি, আরামের জন্য কেদারা, অথবা নির্মিত্তে লাগাও। মালের জন্য গুদাম বা মালের নির্মিত্তে গুদাম, মাপের জন্য কাঠি বা না মাপের নির্মিত্তে কাঠি। দ্যাটস ইট। ব্যাস বাক্য তো সহজ, সমস্ত পদ আইডেন্টিফাই করতে পারলে ব্যাস বাক্য এমনিতেই পারবা। ঠিক আছে, ওকে ফাইন, ক্লিয়ার, দারুণ। এইবার লিখো পঞ্চমী তৎপুরুষ সমাস। এটা আরো দারুণ। দেখো জাস্ট 1 মিনিট লাগবে এটাতে, এটা তোমার আইডেন্টিফাই করতে। লিখো পঞ্চমী তৎপুরুষ সমাস।
দেখো পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন শোনো, পঞ্চমী তৎপুরুষ সমাস যেটা, এই পঞ্চমী তৎপুরুষ সমাস এটা বুঝতে হলে তোমাকে আগে পঞ্চমী বিভক্তি বুঝতে হবে। পঞ্চমী বিভক্তি কি আমরা তো জানি যে হতে, থেকে, চে। তো সাধারণত এই তিনটা বিভক্তি যেখান থেকে লোপ পায়। এখন আমরা সহজে শিখি, মনে রাখবা যে সমাসে তুমি দেখবা মাইনাসের সম্পর্ক আছে, মাইনাস শেষ, ওটাই পঞ্চমী তৎপুরুষ সমাস। মাইনাস মানেই পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন দেখো স্কুল পালানো। এখন দেখো তো স্কুল পালানো এটা কি প্লাসের সম্পর্ক না মাইনাসের? অবশ্যই এটা মাইনাসের সম্পর্ক। স্কুল পালানো মানে স্কুল থেকে যে পালিয়ে গেছে, তার মানে স্কুলের সাথে তার সাথে মাইনাসের সম্পর্ক। আচ্ছা, তার মানে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখো আমি যদি বলি রাজ্যচ্যুত, তাহলে দেখো রাজ্যচ্যুত, এখন রাজ্যচ্যুত মানে কি? মানে যাকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা যে রাজ্য থেকে চলে গেছে। তাহলে রাজ্যের সাথে তার সাথে এখন সম্পর্ক কিসের বলো? অবভিয়াসলি মাইনাসের সম্পর্ক। অবভিয়াসলি কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। দেখো আমি লিখলাম বিলাত ফেরত, তাহলে দেখো তো বিলাত ফেরত মানে কি? মানে যে বিলাত থেকে চলে আসছে, তাহলে বিলাতের সাথে তার সাথে কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। আচ্ছা দেখো আমি বললাম স্বর্গভ্রষ্ট। স্বর্গভ্রষ্ট কি বলতো? মানে স্বর্গ থেকে যে সরে গেছে, মানে স্বর্গ থেকে যাকে মরতে পাঠিয়ে দিছে, তার মানে স্বর্গের সাথে এখন সম্পর্কটা কিসের বলো? মাইনাসের সম্পর্ক। কিসের সম্পর্ক বলো? মাইনাসের সম্পর্ক। আচ্ছা আমি যদি বলি রোগ মুক্ত, তাহলে রোগের সাথে কি এখন কি তার সাথে প্লাসের সম্পর্ক না মাইনাসের? অবশ্যই মাইনাসের। মানে রোগ থেকে যে মুক্তি পেয়েছে, তার মানে রোগের সাথে তার সাথে মাইনাসের সম্পর্ক। এখন ব্যাসবাক্য খুব সিম্পল, জাস্ট সবগুলোতে থেকে যোগ করো। স্কুল থেকে পালানো, রাজ্য থেকে চ্যুত, বিলাত থেকে ফেরত, স্বর্গ থেকে ভ্রষ্ট, রোগ থেকে মুক্তি, শেষ। দেশ ত্যাগ, আগা গোড়া কি হবে? আগা থেকে গোড়া। এইবার বলো তো ভাইয়া যে পঞ্চমী তৎপুরুষ সমাসটা ক্লিয়ার কিনা বলো? সহজ জিনিস, আগে সমস্ত পদ শিখো, এবার তুমি এমনিতে ব্যাসবাক্য নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? ঋণ মুক্ত মানে কি? ঋণ থেকে যে মুক্ত হয়ে গেছে, তার মানে ঋণের সাথে তার সাথে মাইনাসের সম্পর্ক। ক্লিয়ার? ওকে ওকে, ফুললি ক্লিয়ার। জিনিসটা কিন্তু সোজা। আচ্ছা, তার মানে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাসটা ক্লিয়ার, ফাইন। আচ্ছা ভাইয়া, আপনার ভিডিও সবাই কেটে গ্রুপে দেয়, সেই ভিডিও কথা বললাম। ও কি ভিডিও কাটা আল্লাহ জানে। ওকে ঠিক আছে, এইবার দেখো ওকে ফাইন। এরপর লিখো ষষ্ঠী তৎপুরুষ সমাস। খাতায় লিখো, খাতায় লিখো ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি লিখবা? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন দেখো তো ষষ্ঠী তৎপুরুষ সমাস কি? যে সমাসে তুমি দেখবা র এর ষষ্ঠী বিভক্তিগুলো আগে মনে রাখবা, র এর। এখন র এর এই দুটো লোপ পেলে সেগুলোকে বলে, সেগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবার একটাই অভিযোগ, ভিডিও অ্যাপ্রুভ হয় না। আমাকে ইনবক্সে লিঙ্ক দিয়ে দিও, আপলোড দিয়ে, তারপর আমি দেখবো না। আচ্ছা এখন দেখো খুব সোজা কথা তোমাদেরকে বলি। যেমন দেখো যদি তোমার এই শব্দগুলো যদি থাকে মাতৃ, পিতৃ, ভাতৃ, হ্যাঁ তারপর হচ্ছে কি রাজ, এই টাইপ কিছু কিছু শব্দ থাকলে, এই টাইপ কিছু কিছু শব্দ থাকলে, এরপর আরো লেখো দুগ্ধ, এরপর লিখো হ্যাঁ দুগ্ধ, তারপর লিখো ডিম্ব, হ্যাঁ তারপর লিখো শাবক, এগুলো থাকলে এগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি তোমাকে জিনিসটা আরো সোজা করে দিব। দেখো এগুলো থাকলে এগুলো কি? এগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আরো সোজা করে দিব, আগে এগুলো একটু দেখো। যেমন দেখো আমি লিখলাম মাতৃ স্নেহ, কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন ব্যাসবাক্য করো মাতার স্নেহ, তাহলে দেখো এই যে মাতার র বিভক্তি লোপ পাইছে, দেখো এই যে শেষ। মানে সবগুলো তো তুমি জাস্ট র এর যুক্ত করে দিলেই হবে। যেমন দেখো আমি লিখলাম পিত্রাদেশ, তাহলে কি হবে? এটার ব্যাসবাক্য করো পিতার আদেশ, দেখো এখানে এই যে র যুক্ত করে দিছো, ব্যাসবাক্য হয়ে গেছে। ভাতৃ যদি হয়, যেমন তুমি খেয়াল করে দেখো আমি লিখলাম ভাতৃ বন্ধন, তাহলে এটা কি হবে বলো তো? ভাইয়ের বন্ধন বা ভ্রাতার বন্ধন, যেটাই লিখো সমস্যা নাই। এরপর দেখো এই যে রাজ যদি থাকে, যেমন খেয়াল করে দেখো গজনী রাজ, গজনী রাজ, তাহলে গজনীর রাজ, ব্যাসবাক্য কি হবে? দেখো ওই যে র যুক্ত করে দাও,
গজনির রাজ, দ্যাটস ইট। বুঝতে পেরেছ? এরকম আরো যত রাজ আছে, রাজপুত্রতেও দেখো শুরুতে রাজ আছে, যত রাজ আছে, রাজ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। দুগ্ধ যদি থাকে, যেমন দেখো ছাগ দুগ্ধ, তাহলে ব্যাস বাক্য কি হবে? ছাগের দুগ্ধ। ডিম্ব, যেমন দেখো হংস ডিম্ব, তাহলে ব্যাস বাক্য কি হবে? হাঁসের ডিম্ব বা হংসের ডিম্ব। মেষ শাবক, তাহলে কি হবে? মেষের শাবক, দ্যাটস ইট। এইবার বলো ভাইয়া এগুলো ক্লিয়ার কিনা? এবার তোমাকে আরো একটা কৌশল বলি। অধিকাংশ ক্ষেত্রে এগুলো সবসময় সম্পর্ককে বুঝায়। কি বুঝায়? সম্পর্ক। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। দেখো এই যে মাতৃ আদেশ, সম্পর্ক, রিলেশন। পিতৃ আদেশ, রিলেশন। ছাগ দুগ্ধ মানে ছাগলের সাথে দুধের সম্পর্ক। মেষ শাবক, হংস ডিম্ব মানে হাঁসের ডিম, রিলেশন থাকে একটা। বুঝতে পেরেছ? এর থেকে সহজ আর কোথাও পাবা না। দেখো কোনো বইতে পাবা না, কোথাও তোমরা এর থেকে সহজ আর পাবা না। নিজের কথা নিজে বলতে তা না, গাইডে গুইডে দেখো, আজকে ক্লাস করে ইউটিউবে গিয়ে দেখো যে এত সহজে তুমি কোথাও বুঝতে পারো কিনা। দেখো শিশু, শিশু বুঝতে পেরেছো? সাব্বির বাচ্চা আর কি। ক্লিয়ার? ওকে ওকে। ববি বলেছে ভাই আমি বাংলা সেকেন্ড পেপার কম বুঝতাম, আপনার ক্লাস করার পর এখন সহজ হয়ে গেছে। গুড, ভেরি গুড। আচ্ছা, দারুণ জিনিস। আরো কিছু কৌশল তোমাদেরকে একটু বলি, ভালো করে শোনো, ভালো করে শোনো। যেমন যদি দেখো খাতায় লিখো যে স্থান, যদি কোনো দেখো স্থান কালের অংশ বুঝায়, স্থান অথবা কালের অংশ বুঝায়, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্থান অথবা কালের অংশ বুঝায়। ভাই আগে সমাজকে অনেক কঠিন মনে করতাম, কিন্তু এখন অনেক সহজ লাগে। গুড। আচ্ছা, এইবার দেখো স্থানকালের অংশ। আমি কিন্তু স্থানকাল বলি না, এই জায়গাতে তোমাদের একটা কনফিউশন তৈরি হবে। আমি বলছি স্থানকালের অংশ, নট স্থানকাল। আচ্ছা, জিনিসটা একটু ভালো করে বুঝো। যেমন আমি বললাম যে অর্ধ রাত। আচ্ছা এখন দেখো তো, অর্ধ রাত তার মানে দেখো পুরো রাতকে বুঝাচ্ছে না, দেখো রাতের অংশ বুঝাচ্ছে, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো আমি লিখলাম মাঝ দরিয়া, তার মানে দেখো তো পুরো দরিয়াকে বুঝাচ্ছে না, তার মানে দেখো দরিয়ার অংশকে বুঝাচ্ছে। দেখো আমি যদি বলি মধ্যাহ্ন, তাহলে দেখো তো মধ্যাহ্ন মানে কি? মানে দিনের মধ্যভাগ, তার মানে কি পুরো দিনকে বুঝাচ্ছে না। তার মানে এরকম আরো হতে পারে পূর্বাহ্ন, এরকম আরো হতে পারে সায়াহ্ন, এরকম আরো হতে পারে অপরাহ্ন। তার মানে এগুলো কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে? আচ্ছা এখন আমি যদি বলি মাঝ পথ, কোন সমাস? মানে পথের অর্ধেককে বুঝাচ্ছে, পথের অর্ধেককে, পুরো পথকে বুঝাচ্ছে না, তার মানে এগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন ব্যাকবাক্য করার ক্ষেত্রে ওই যে জাস্ট এর যুক্ত করে দাও। পূর্বাহ্ন অন্যের পূর্বভাগ, অপরাহ্ন অন্যের অপরভাগ, এইভাবে জাস্ট। বলো তো ক্লিয়ার কিনা? বলো তো ষষ্ঠী তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা? বলো ষষ্ঠী তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা? ওকে, বৃষ্টি বলেছে ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনার ক্লাসের মায়ায় পড়ে গেছে, ক্লাস শুরু থেকে হওয়ার 5 মিনিট আগে মোবাইল হাতে নিয়ে বসে থাকি। গুড, ভেরি গুড। মায়া থাকলে শিখতে পারবা। গুড। এইবার খাতায় লিখো, ষষ্ঠীর পরে লিখো সপ্তমী তৎপুরুষ সমাস। ষষ্ঠীর পরে লিখো কি? সপ্তমী তৎপুরুষ সমাস। ষষ্ঠীর পরে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি কি? এ অন্তস্থ অ, তারপর হচ্ছে কি তে, এই 3টা বিভক্তি। ঠিক আছে? এখন আমার সাথে সাথে বলো স্থান, কাল, পাত্র। এই পাত্র মানে কি? পাত্র মানে কিন্তু ওই যে দক্ষতা অদক্ষতা, দক্ষতা অথবা অদক্ষতা। শুনো, যদি কখনো দেখো স্থানকাল অথবা দক্ষতা অদক্ষতা, এখন বলবা ভাইয়া আপনি তো স্থানকাল ষষ্ঠীতে বলছেন। না, আমি স্থানকাল বলি না, বলছি স্থানকালের অংশ। ভালো করে বুঝো। এখন দেখো স্থান, কাল অথবা তোমার অদক্ষতা অথবা তোমার দক্ষতা, এই জিনিসগুলো বুঝালে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন দেখো আমি লিখলাম রণদক্ষ। আচ্ছা রণদক্ষ মানে কি? মানে যে খুব যুদ্ধে খুব ভালো, তাহলে এটা তার দক্ষতা অবভিয়াসলি, কারণ সে রণে দক্ষ। এখন দেশ বাক্য করা, এই যে দেখো এ বিভক্তি আনো, রণে দক্ষ, দ্যাটস ইট, কাজ শেষ। অদক্ষতা হতে পারে, যেমন দেখো আমি লিখলাম যে মাদকা শক্ত। এখন অনেকে বলবো ভাই এটা তো তার দক্ষতা, সে ভালো মাদক সেবন করতে পারে। আচ্ছা ধরো দক্ষতা, দক্ষতা হইলেও তো এটা সপ্তমী তৎপুরুষ সমাস।
অথবা অনেকে বললো না ভাই এটা তার অদক্ষতা, সে খারাপ জিনিস খায়, তবুও ভাই সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে কি হবে? মাদকে আসক্ত, শেষ, মাদক আসক্ত। রাত কানা, এটা তার অদক্ষতা, রাত কানা। তাহলে কি হবে? ব্যাসবাক্য কি হবে? রাতে কানা। তাই যে এ বিভক্তি লাগাই দিয়েছে, শেষ। এরপর শুধু তাই না, স্থানও যদি বুঝাতে পারে। যেমন খেয়াল করে দেখো, আমি লিখলাম গোলায় গোলা ভরা, তাহলে গোলা ভরা এটার ব্যাসবাক্য কি হবে? গোলায় ভরা। বস্তাবন্দি, এটা একটা স্থান বুঝাচ্ছে না, যেখানে বস্তার ভিতরে কি থাকবা? বন্দি থাকবা। তাহলে কি হবে? বস্তায় বন্দি। কি হবে? বস্তায় বন্দি। বনভোজন, তার মানে দেখো বনভোজন, বনে ভোজন, শেষ, সপ্তমী তৎপুরুষ সমাস। এইবার বলো জিনিসটা ক্লিয়ার কিনা, বলো তো জিনিসটা কি ক্লিয়ার? বলো বলো, সপ্তমী তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা, দ্রুত। ক্লিয়ার? ওকে, ফাইন। কারো কোনো প্রবলেম থাকলে বলবা। আচ্ছা, এই যে সপ্তমী তৎপুরুষ পর্যন্ত এগুলো বিভক্তির সাথে সম্পর্কিত। এরপর বিভক্তির সাথে তৎপুরুষ সমাসের আর কোনো সম্পর্ক নাই। এখন আসো আমরা বিভক্তিহীন তৎপুরুষ সমাসগুলো একটু পড়ি, অর্থাৎ এগুলোর পরে আর বিভক্তিযুক্ত কোনো সমাস নাই। এইবার খাতায় লিখো, এগুলোর সাথে কোনো বিভক্তি নাই। খাতায় লিখো অলুক তৎপুরুষ, খাতায় লিখো অলুক তৎপুরুষ, লিখো অলুক তৎপুরুষ। ওকে, আচ্ছা। তো এইবার চলো আমরা একটু দেখি যে অলুক তৎপুরুষ সমাস এটা আসলে কিভাবে হয়। তো চলো একটু খেয়াল করো। প্রথমত বলো তো তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রদান? বলো, যারা একদম প্রথম ক্লাস করছো, ক্লাসে বলেছি, বলো তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রদান? বলো, সবাই উত্তর করো। এইবার দেখো অলুক মানে কি। অলুক তৎপুরুষে মনে রাখবা, অলুক মানে হচ্ছে এখানে পূর্ব পদে বিভক্তি থাকবে। পূর্ব পদে কি থাকবে? বিভক্তি থাকবে। কিন্তু মনে রাখবা অলুক দ্বন্দ্ব সমাসে যেহেতু উভয় পদের অর্থ প্রদান, তাই ওখানে দুই পদে বিভক্তি থাকে। কিন্তু অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহিতে কেবল পূর্ব পদে বিভক্তি থাকে। গুড, অনেকে উত্তর করতেছে, দারুণ। তাহলে দেখো তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রদান। এইবার দেখো আমরা এখন সমাস আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে পূর্ব পদে বিভক্তি, পরপদের অর্থ প্রদান। ভালো করে বুঝো, পূর্ব পদে বিভক্তি, পরপদের অর্থ প্রদান, এটার নাম অলুক তৎপুরুষ সমাস। দ্যাটস ইট। পূর্ব পদে বিভক্তি, পরপদে। এখন দেখো, এবার তুমি খেয়াল করে দেখো, ধরো আমি বললাম মামার বাড়ি, তাহলে দেখো তো মামার বাড়ি বললে এখানে দেখো এই যে মামার সাথে পূর্ব পদের অবিভক্তি আছে না নাই? আছে। এখন মামার বাড়ি বলতে কি মামাকে বুঝায় না বাড়িকে বুঝো? অবশ্যই পরপদ বাড়িকে বুঝো। তাহলে দেখো পূর্ব পদে বিভক্তি, পরপদের অর্থ প্রদান, এটার নাম অলুক তৎপুরুষ সমাস। আমি বললাম মনের মানুষ, তাহলে দেখো তো মনের মানুষ বললে এখানে মনের সাথে এর বিভক্তি আছে, মন যোগ এর, পূর্ব পদে বিভক্তি আছে, মনের মানুষ বলতে কিন্তু মানুষকে বুঝাচ্ছে। আমি বললাম চোখের জল, তাহলে দেখো তো চোখের জল, এখানে চোখের সাথে এ বিভক্তি আছে, চোখ যোগ এর। এরপর দেখো চোখের জল বলতে কিন্তু জলকে বুঝায়। দেখো আমি লিখলাম ঘোড়ার ডিম, দেখো ঘোড়ার ডিম বলতে কিন্তু ডিমকেই বুঝায়। অ্যাকচুয়ালি যদিও ঘোড়ার মানে ঘোড়ার তো ডিম নাই, ঘোড়া তো বাচ্চা দেয়, মানে ঘোড়ার ডিম বলতে আমরা শূন্যকে বুঝে, তো ওইটা ডিমের অর্থই প্রদান হয়। তার মানে দেখো ঘোড়ার সাথে র বিভক্তি কি আছে? যুক্ত আছে। দেখো আমি যদি বলি হাতের লেখা, তাহলে হাতের লেখা বলতে হাতকে বুঝায় না, লেখাকে বুঝায়। হাতের সাথে দেখো বিভক্তি যুক্ত আছে, পরপদ লেখাকে বুঝায়। তাহলে সবগুলোতে পরপদের অর্থ প্রদান আর পূর্বপদে বিভক্তি থাকে, এটার নাম অলুক তৎপুরুষ সমাস। এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলোর ব্যাস বাক্য কিভাবে করবো? শোনো, এইটা এমন একটা সমাস অলুক তৎপুরুষ যেটার কোনো ব্যাস বাক্য নাই। তাহলে অলুক তৎপুরুষ মানে যার কোনো ব্যাস বাক্য নাই, অলুক তৎপুরুষ মানে যার কোনো ব্যাস বাক্য নাই, অর্থাৎ এই সমাস একমাত্র সমাস যার কোনো ব্যাস বাক্য হয় না, যেটা এটার সমস্ত পদ এটা এটার ব্যাস বাক্য। এইবার বলো তো অলুক তৎপুরুষ সমাস কি ক্লিয়ার কিনা? বলো তো দ্রুত, বলো তো অলুক তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা, ঝটপট বলো। গুড, ক্লিয়ার। হ্যাঁ, ব্যাস বাক্য নাই, এই সমাসে কোনো ব্যাস বাক্য নাই, তার মানে তোমাদের জন্য আরো সহজ হয়ে গেল। আচ্ছা, ফাইন। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, ওকে এইবার দেখো, গুড। এইবার লিখো উপপদ তৎপুরুষ সমাস। খাতায় লিখো কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। খাতায় লিখো উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এইবার দেখো আমাদের আর দুইটা সমাস আছে, এরপর আমাদের তৎপুরুষ শেষ হয়ে যাবে। উপপদ। এখন উপপদ তৎপুরুষ সমাস বই থেকে পড়ে জীবনেও বুঝবা না। বিশেষ্য পদের সাথে কৃদন্ত পদের যে সমাস তাকে বলা উপপদ তৎপুরুষ সমাস। বিশেষ্য পদ কি, কৃদন্ত পদ কি, এগুলোই আমরা বুঝি না।
তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু উপপদ তৎপুরুষ সমাস তোমাদেরকে একটু বলি, খুব ভালো করে শোনো। যদি একটা গল্প বলি, গল্পটা ভালো করে শোনো। এক গ্রামে একটা পকেট মার ছিল। কে ছিল বলো? পকেট মার। এই পকেট মার, সে পকেট মারিতে খুবই অভিজ্ঞ, সে খুবই কি অভিজ্ঞ। তো এই জন্য এই অভিজ্ঞ পকেট মার, তার নাম ছিল ইন্দ্রজিৎ। তার নাম কি? ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ সে একবার পকেট মারতে গেল। এই পকেট মারার মূল কাজ হচ্ছে ছেলে ধরা। তাহলে তার মূল কাজ কি বলো? ছেলে ধরা। শেষ। এখন একবার সে ছেলে ধরতে গিয়ে সেই সাথে শুধু ছেলেই ধরে না, সে কেমন ছেলে ধরে জানো? বাস্তুহারা, মানে যাদের থাকার জায়গা নেই, এরকম বাস্তুহারা ছেলেদের সে ধরে। এই বাস্তুহারা ছেলেদের ধরতে গিয়ে সে একবার ধরা পড়লো। যার হাতে ধরা পড়ছে সে ছিল খুবই সত্যবাদী, ঠিক আছে, এবং সে ছিল প্রিয়ংবদা। প্রিয়ংবদা মানে কি? যে নারী প্রিয় বাক্য বলে। যে নারী কি বলে? প্রিয় বাক্য বলে। তো এই প্রিয় বাক্য বলে সত্যবাদী নারী, তার নাম ছিল মনোহরণী। তাহলে কার হাতে ধরা পড়লো? মনোহরণীর হাতে। মনোহরণীর হাতে ধরা পড়লে সে একেবারে হাড় ভাঙা মার খেলো। কি ভাঙা? হাড় ভাঙা মার খেলো। এরপর সে সর্বহারা হয়ে গেল। এরপরে এই পকেটমার কি হলো? সর্বহারা হলো। তাহলে দেখো, অভিজ্ঞ পকেটমার ইন্দ্রজিৎ ছেলে ধরা বাস্তুহারা ছেলেদের ধরতে গিয়ে সত্যবাদী নারী প্রিয়ংবদা মনোহরণীর হাতে ধরা পড়ে হাড় ভাঙা মার খেয়ে সর্বহারা হলো। এই যে এখানে এগুলো যে দেওয়া আছে, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। এখন ব্যাসবাক্য কিভাবে করবা? সিম্পল জিনিস, যে যার যুক্ত করবা। পকেট মার যে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ যে ছেলে ধরে যে, শেষ। বাস্তুহারা যে, মানে যে যুক্ত করলে এগুলো ব্যাসবাক্য হয়ে যায়। এখন শুনো, কথা শুধু এখানেই শেষ না, সোজা জিনিস। এই যে দেখো, অভিজ্ঞ ঝযোগ ইয় যুক্ত আছে না শেষে? এই ঝযোগ ইয়, এই বর্ণটা যদি কোনো শব্দের শেষে থাকে, দ্যাটস ইট, ওটা কোনো কথা না, এটা উপপদ তৎপুরুষ সমাস। ওটা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। একদম সোজা কথা। এইটা সাথে থাকলেই সেটা উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, যেমন দেখো, আমি যদি বলি বিজ্ঞ, তাহলে বলো তো এটা কোন সমাস? এই যে এটা আছে, তার মানে কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। পকেট মার, এই মার যদি কোনো শব্দের শেষে যদি থাকে, ওটা উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে। এটা যদি কোনো শব্দের শেষে যদি থাকে, ইন্দ্রজিৎ, জিৎ যদি কোনো শব্দের শেষে থাকে, ইন্দ্রজিৎ, শত্রুজিৎ, তার মানে এটা উপপদ তৎপুরুষ। ছেলে ধরা, মানে ধরা থাকলে এটা উপপদ তৎপুরুষ সমাস। হারা থাকলে উপপদ তৎপুরুষ সমাস। বাদী থাকলে উপপদ তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে যে মনোহরণ, এগুলো তো হয় না। ভাঙা থাকলে উপপদ তৎপুরুষ সমাস। সর্বহারা, দেশ হারা, সব হারা, উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, বুঝতে পেরেছো? এগুলো থাকলে উপপদ তৎপুরুষ সমাস। আরো কয়েকটা কৌশল বলি। শেষে যদি ঝ থাকে, উপপদ তৎপুরুষ সমাস। যেমন দেখো পঙ্কজ, যেমন দেখো আত্মজ, হ্যাঁ, যেমন দেখো দেশজ, এগুলো কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। চর থাকলে উপপদ তৎপুরুষ সমাস। খেচর, জলচর, নিশাচর, উপপদ তৎপুরুষ সমাস। এরপর যদি তোমার যদি দ থাকে, উপপদ তৎপুরুষ সমাস। যেমন দেখো বলদ, মানে বল দেয় যে, হ্যাঁ। তারপর হচ্ছে জলদ, হ্যাঁ, জল দেয় যে, এগুলো কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। কোন সমাস বলো তো? উপপদ তৎপুরুষ সমাস। কর অথবা কার থাকলে উপপদ তৎপুরুষ সমাস শেষে। তো যেমন তুমি খেয়াল করে দেখো, যেমন আমি যদি বলি যে বাজিকর, তাহলে দেখো শেষে কি আছে? কর আছে। আমি যদি বলি যে স্বর্ণাকার, তাহলে শেষে কি আছে? কার আছে, শেষ। তার মানে এগুলো উপপদ তৎপুরুষ সমাস। কোন সমাস বলো তো? উপপদ তৎপুরুষ সমাস। এইবার বলো ভাইয়া। আচ্ছা, আজকে সাদা বোর্ড বললাম না, আজকে আমি তো রংপুর, তো তোমাদের ক্লাস নেওয়ার জন্য হচ্ছে আমি মানে ঢাকা থেকে আসার সময় স্ট্যান্ড একদম সব মাইক টেক সব ইয়ে নিয়ে আসছি আর কি, মাইক্রোফোন সব নিয়ে আসছি, যাতে তোমাদের ক্লাসটা নিতে পারে। এই জন্য আর কি, এই জন্য মানে বাসাতে থাকলে তো, ঢাকায় থাকলে তো স্মার্ট বোর্ডে ক্লাস নিই, বাট এখন তার সম্ভব না। ভাই আরো অনেক উদাহরণ আছে, এগুলো কি করবো? দেখো, অলমোস্ট তোমার 80% উদাহরণ এটার ভিতরে চলে যায়। আরেকটা আছে, আমি শেষ করি। অধিকাংশ উপপদ তৎপুরুষ সমাসগুলো এক কথায় প্রকাশ হয়। একটা ছেলে প্রশ্ন করছে, অধিকাংশ উপপদ তৎপুরুষ সমাসগুলো কি হয়? এক কথায় প্রকাশ। যেমন মনোহরণী, মন হরণ করেছে যে, তুমি দেখো সবগুলো পকেট মার যে, অলমোস্ট সবগুলো কি হয়? এক কথায় প্রকাশ, এই টাইপ হয়ে থাকে। বলো, এবার বলো, ক্লিয়ার কিনা? বলো তো, উপপদ তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা? দ্রুত বলো, উপপদ তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ফাইন, দারুণ, ক্লিয়ার। ওকে, এইবার আসো আমরা একটু আচ্ছা, ঠিক আছে। এখন শুনো, এরপর লিখো সর্বশেষ নয় তৎপুরুষ সমাস। খাতায় লিখো নয় তৎপুরুষ সমাস। নয়
তৎপুরুষ সমাস। খাতায় লিখো নয় তৎপুরুষ সমাস। ভাই কৃদন্ত পদটা একটু বুঝিয়ে দেন। মানে কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় সাধিত রুট অংশ যেটা। কৃদন্ত পদ তো কাকে বলে, কৃদন্ত পদ কি, এটা তোমার পরীক্ষাতে আসবে না। কৃদন্ত পদ দিয়ে তুমি সমাসটা আইডেন্টিফাই করতে পারবে না, এই জন্য তোমাকে শর্টকাট কৌশলে শিখালাম। আচ্ছা এবার খেয়াল করো এভরিওয়ান, দেখো নয় তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসের শুরুতে একটা নেগেটিভ বা নাবোধক অব্যয় থাকে। অব্যয়গুলো কি হতে পারে? আ, অন, অনা, বে, বি, না, নি, অ, অন, অনা, বে, বি, না, নি ইত্যাদি। এই টাইপ অব্যয়গুলো যদি পূর্ব পদে থাকে, এবং আমরা তো জানি পরপদের অর্থ প্রদান তৎপুরুষ, তো পূর্ব পদের নেগেটিভ বুঝায়। যেমন দেখো সরকারি, এই সরকারির আগে যদি বে যুক্ত করি তাহলে দেখো বেসরকারি। উপপদ তৎপুরুষ সমাস। কোন সমাস বলো তো? উপপদ তৎপুরুষ সমাস। ও সরি, উপপদ না, আমি কি বলি, এটা হচ্ছে তোমার নয় তৎপুরুষ সমাস। কোন সমাস বলো তো? নয় তৎপুরুষ সমাস। ওকে, এইবার আমাকে একটু বলো যে এই উদাহরণটা বুঝলা, এরপর আমরা আরো উদাহরণে যাব। যেমন দেখো, খেয়াল করে দেখো, তাল, এইটার নেগেটিভ কি? বেতাল। তাহলে দেখো পরপদের নেগেটিভ করার জন্য পূর্বপদে যদি কিছু অব্যয় বসে, কি বুঝে? কিছু অব্যয় বসে। যেমন আসো কাতর, এখন বলো এটা নেগেটিভ করার জন্য কি হবে? অকাতর। তাহলে দেখো এটা অকাতর হয়ে গেল, ঠিক আছে? তার মানে অকাতর এটা কোন সমাস বলো তো? উপপদ তৎপুরুষ সমাস। কোন সমাস বলো? উপপদ তৎপুরুষ সমাস। এইবার বলো তো ভাইয়া, উপপদ তৎপুরুষ সমাসটা কি ক্লিয়ার? পারবা? বলো। তাহলে বলো, এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। বিশ্বাস কি হবে বলো? অবিশ্বাস। বিশ্বাস কি হবে? অবিশ্বাস। বুঝতে পেরেছ? বিশ্বাস কি হবে বলো? অবিশ্বাস। তাহলে দেখো বিশ্বাস বলতে কিন্তু বিশ্বাসের, মানে অবিশ্বাস বলতে কিন্তু বিশ্বাসের প্রায়োরিটি বোঝাচ্ছে। তাহলে বলো কাল কি হবে? অকাল। এই টাইপ। ওকে, অভিজ্ঞ অনভিজ্ঞ, উর্বর অনুর্বর, দ্যাটস ইট। আই হোপ পারবা, আই হোপ পারবা। এবার বলো ক্লিয়ার কি? ভাই আপনি প্রায়শই উত্তরবঙ্গে ক্লাস নেন, আমাদের চট্টগ্রামের এদিকে একটু আসিয়েন, আপনার সরাসরি ক্লাস করার বড্ড ইচ্ছা। উত্তরবঙ্গে রিসেন্টলি আসা একটু বেশি হচ্ছে, আগে চট্টগ্রামের দিকে বেশি যাইতাম, এখন এদিকে একটু বেশি হচ্ছে। ওকে, এইবার বলো আজকে সমাসের ক্লাসটা কেমন লাগছে বলো তো? তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা? বারবার উপপদ বলছেন কেন? আচ্ছা ভুলে বলছি, এটা নয় হবে, উপপদ বলছি মনে হয়। ঠিক আছে, ওকে। সো আই হোপ পারবা। অ্যান্ড তোমাদের ক্লাস আসলে আমি চাচ্ছি যে জাস্ট টাইমে তোমাদের যাতে ক্লাসগুলো হয়, এই জন্য আসলে মানে এই যে রোজা থেকে এতগুলো ক্লাস নিয়ে আবার তোমাদের ক্লাস করানো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।